নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আমার এই আপনাদের এই ছোট্ট চ্যানেলটাতে সবাইকে স্বাগত। আমি সুদেষ্ণা। আজ আপনাদের জন্য আরও একটা নতুন গল্প শেয়ার করতে চলেছি। আজ যে গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নাম রংলা পাহাড়ের পমপম চা বাগান। লিখেছেন সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কথা না বাড়িয়ে আগে আমরা গল্পটা শুনে নিই, পরের কথায় আসছি। নতুন কোনো জায়গায় গিয়ে যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যায় তবে আর আনন্দের সীমা থাকে না। বিশেষ করে তা যদি বছর 10 আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া কোনো বন্ধু হয়, তাহলে তো আর কথাই নেই। তখন সারাক্ষণ তার সঙ্গেই কথা বলতে ইচ্ছা করে। রংলা পাহাড়ের এক জনহীন রাস্তায় সন্ধ্যের আবছা অন্ধকারের মধ্যে মৃন্ময়কে দেখে আমার ঠিক সেই রকমই হলো। প্রায় চমকে উঠেই জিজ্ঞাসা করলাম, মৃন্ময়, তুই এখানে? মৃন্ময় জবাব দিল, হ্যাঁ আমিই তো। কেন, চিনতে কোনো অসুবিধে হচ্ছে? আমি বললাম, অসুবিধা মানে? বরং যেন আশ্চর্য লাগছে। এই 10 বছরেও তো দেখছি তোর চেহারা একটুও পাল্টায়নি, ঠিক যেন আগের মতোই আছিস। দেখে মনে হচ্ছে এখনো যেন কলেজে পড়িস। আমার কথায় মৃন্ময় হেসে ফেলল, বলল, তাই? একটুও পাল্টায়নি বলছিস? আসলে এখানে আসার পরপরেই তো ঘটনাটা ঘটে গেল, তাই আর পাল্টাবার সময় পাইনি। সে আবার কি? আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। চেহারা পাল্টাতে আবার সময় লাগে নাকি? সে তো আপনা থেকেই হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই হয়। তাহলে আবার রহস্যটা কি? সে অনেক বড় রহস্য, মৃন্ময় বলল, আবারও একটু হাসলো। পরে কোনো এক সময় শুনিস। মৃন্ময় আর আমি একই সঙ্গে কলেজে পড়তাম, প্রায়শই একই ট্রেনে যাতায়াত করতাম। ও আসতো ব্যারাকপুর থেকে আর আমি উঠতাম দমদমে। এই যাতায়াত করতে করতেই ওর সঙ্গে আমার আলাপ, নইলে ওর আর আমার সাবজেক্ট ছিল আলাদা। ওর ছিল বিএসসি কেমিস্ট্রিতে অনার্স, আর আমি পাস কোর্সে বিএ পড়তাম। ছাত্র হিসেবেও খুব ভালো ছিল। সিলেবাসের বাইরে গিয়ে অদ্ভুত অদ্ভুত সব বিষয় নিয়ে পড়াশুনো করত। প্রচণ্ড যুক্তিবাদী ছিল। ঠাকুর দেবতা ভূত প্রেত কোনো কিছুই মানত না। বলতোও সে কথা। বলতো, যে জিনিস চোখে দেখি না বা স্পর্শে অনুভব করি না তা আমি মানি না। যারা মানে তারা হয় বুঝতে ভুল করে, অথবা মিথ্যা কথা বলে, কিংবা মূর্খের জগতে বাস করে, আর সবাইকে নিজেদের মতো মূর্খ ভাবে। এই নিয়ে মাঝে মাঝেই আমার সঙ্গে তর্ক হতো। কখনো কখনো সে তর্কে প্রায় ঝগড়াতে পরিণত হবার উপক্রম হতো। তখনও ও নিজে থেকেই চুপ করে যেত, কিন্তু কিছুতেই নিজের বিশ্বাস থেকে নড়ত না। অগাধ সম্পত্তির মালিক ছিল। মা বাবা আত্মীয় স্বজন কেউ কোথাও ছিল না। ব্যারাকপুরে চিড়িয়া মোড়ের কাছে বিরাট একটা দোতলা বাড়িতে একাই থাকতো। মাঝে মাঝেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যেত, আবার দিন 15 পর নিজে থেকেই ফিরে আসতো। কোথায় গিয়েছিল তা কাউকে জানাতো না। আমরা কিছু বললেও তার জবাব দিত না, শুধু মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিত, কিংবা এক অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকাতো। সে দৃষ্টি যেন এক কুয়াশা ঢাকা পাহাড়, গম্ভীর, উদাস, অথবা তা যেন নীল আকাশ, অনন্ত অসীম, অথচ সোনা রঙে মিলেমিশে এক আশ্চর্য মায়াবী। তখন ওকে যেন ঠিক সাধারণ মানুষ বলে মনে হতো না। এই রকমই হঠাৎ একবার নিরুদ্দেশ হয়ে ও আর ফিরে এলো না। অনেক খোঁজ করা হলো, পুলিশে খবর দেয়া হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। মৃন্ময়েরও কোনো খবর পাওয়া গেল না। তাই এতদিন পরে ওকে দেখে শুধু অবাকই নয়, একেবারে অভিভূত হয়ে গেলাম। পাহাড়ে সন্ধে নামে এমনিতেই তাড়াতাড়ি। হঠাৎই মিঠে রোদ মরে গিয়ে চুপ করে অন্ধকার নেমে আসে। ঠান্ডাটাও আচমকা বেড়ে যায়। তবে এই যে মে মাসেও আজ যেন তা একেবারেই অসহ্য হয়ে পড়েছে। সর্বাঙ্গ একেবারে কাঁপিয়ে দিচ্ছে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। তবু
তার মধ্যে কাঁপতে কাঁপতেই বলে উঠলাম, ঠিক আছে, সে না হয় পরেই শুনবো, কিন্তু তুই কি এখানে থাকিস নাকি? কি করিস? মৃন্ময় এবারে চুপ করে গেল। মনে মনে কি একটা ভাবল। তারপর কেমন যেন এক উদাস গলায় বলে উঠল, এটাও একটা লম্বা কথা, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি বললাম, তা লাগুক না, তুই বল। তার চেয়ে এক কাজ কর না, চল গুম্ফা ঘরে ওখানে গিয়ে কোনো একটা ক্যাফেতে গিয়ে ঢুকে চা কফি খেতে খেতে না হয় কথা বলা যাবে, ঠান্ডাটাও অনেকটা কম লাগবে। গুম্ফা ঘর রংলা পাহাড়ের সবচেয়ে সুন্দর জায়গা, অনেকটা দার্জিলিংয়ের ম্যালের মতো, তবে অনেক ছোট। আবহাওয়া পরিষ্কার থাকলে সূর্য উদয়ের সময় এখানে বহু পর্যটকের ভিড় হয়। ওখান থেকে তখন অনেক বড় বড় পর্বত চূড়া চোখে পড়ে। বরফে ঢাকা চূড়াগুলো সর্বাঙ্গ ভরে লাল আলো মেখে তখন যেন একেবারে রক্তরাঙা হয়ে ওঠে। আবার রাতেও জায়গাটা অদ্ভুত এক সৌন্দর্যে মায়াবী হয়ে ওঠে। বড় বড় হ্যালোজেনের আলোতে চারিদিকে তখন যেন ঝলমল করে। আশেপাশের কফি শপগুলোতে বসারই জায়গা পাওয়া যায় না। দূর দূরান্ত থেকে বেড়াতে আসা মানুষেরা সব রং বেরঙের গরম জামা গায়ে, কফির মগ হাতে ওখানে তখন আড্ডা জমায়। কাছের হ্যান্ডিক্রাফট মার্কেটটাও তখন গমগম করে। নানা রঙের হ্যান্ডিক্রাফট আর কিউরিও কিনতে দোকানগুলোতে ভিড় যেন উপচে পড়ে। অনেক দূরের পাহাড়ের গায়ের বাড়িগুলোতে তখন আর দেখা যায় না, তবে সেখানে জলা আলোগুলো সব চোখে এসে পড়ে। মনে হয় একদল তারা যেন ওখানে একটা হাট বসিয়েছে। নিজেদের মধ্যে রঙ্গরসিকতা করতে করতে ওরা যেন একে অপরের গায়ে ঢলে পড়ছে। গুম্ফা ঘরের গায়ে লাগানো লাংফা মনাস্ট্রির আলোগুলোও তখন সব জ্বলে ওঠে। ভেতর থেকে এক গম্ভীর অথচ সুরেলা মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসে। সেই শব্দ আর জ্বলে ওঠা আলোর ছটা ধ্যানমগ্ন বিশাল ব্রোঞ্জের বুদ্ধমূর্তিকে ঘিরে তখন এক আশ্চর্য মায়াবী আলোকবৃত্ত রচনা করে। জায়গাটিকেও তখন আর এই কঠিন পৃথিবীর অংশ বলে মনে হয় না। মনে হয় সত্যি 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 স্বর্গ যেন এই গুম্ফা ঘরে নেমে এসেছে। শুধু টুরিস্টরাই নয়, এই স্বর্গীয় অনুভূতির সাক্ষী থাকার জন্যে তখন রংলা পাহাড়ে বহু মানুষ গুম্ফা ঘরে এসে ভিড় করে। তবু মৃন্ময় কিন্তু আমার এই প্রস্তাবে রাজি হলো না। অনেক বলা সত্ত্বেও গুম্ফা ঘরে যেতে চাইল না। উল্টে অনিচ্ছা প্রকাশ করে বলল, না রে, আমি ওই গুম্ফা ঘরের ওদিকে যেতে পারবো না, অসুবিধে আছে। তবে হ্যাঁ, একটা কথা বসলে হয়তো ভালো হতো। আজ ঠান্ডাটা যেন একটু বেশি লাগছে। আমার এই অবস্থাতেও কেমন যেন কষ্ট হচ্ছে। সেখানে তোর মতো কলকাতার লোকেদের তো হবেই। তার চেয়ে বরং এক কাজ কর, তুই আজ ফিরে যা, কাল এই সময়ই এখানে আসিস, আমার ওখানে নিয়ে যাব, ওখানেই না হয় দুজনে মিলে কথা বলবো। সে নয় ঠিক আছে, কিন্তু তুই থাকিস কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। ও হঠাৎই কেমন যেন দোনামনা করে উঠল। পেছনের অন্ধকারের দিকে হাত বাড়িয়ে একটা পাহাড় দেখিয়ে বলল, থাকি ওই পাহাড়টার পেছনে, পম্পম চা বাগানের কাছে একটা বস্তিতে। বলিস কি রে, পম্পম বাগানের কাছে? আমি শুধু অবাক নই, একেবারে যেন হতভম্ব হয়ে গেলাম। তবে যে আমাদের হোটেলের ম্যানেজার বলল ওদিকে এখন আর কোনো জনবসতি নেই। বছর 10 আগে প্রবল এক ভূমিকম্পে সব কিছু মাটিচাপা পড়ে গেছে। চা বাগানটাও নেই, শুধুমাত্র একটা সিমেন্টের গম্বুজ নাকি কোনো রকমে রক্ষা পেয়ে গেছে। গম্বুজটা নাকি আসলে একটা গির্জার অংশ, কোনো এক পাগলা সাহেবের করা। তবে মৃন্ময় এবারে যেন একটু বিরক্ত হলো। বিরক্ত গলাতেই বলল, সে তাদের হোটেলের ম্যানেজার বলতেই পারে, তবে তা বলে তো সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না, তোর আশাটাও বিফলে যাবে না। অনেক দিন অপেক্ষার পর একজন চেনা লোককে পেয়েছি, আর কি ছেড়ে দেব নাকি? বেশ, তো বস্তি আছে কি নেই সে তো তুই ওখানে গেলেই জানতে পারবি। কালকেই জানবি, এত তাড়া কিসের? আজকেই তোকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমারও তো কিছু একটা রেডি হতে হবে। তোর মতো বন্ধু বলে কথা,
একটু ভালো মন্দ খাতির যত্ন না করলে পরে তো গালাগাল দিবি। কেন গালাগাল দেবো কেন? আর খাতির যত্নেরই বা কী আছে? আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। কতদিন পর দুই বন্ধুতে কথা হবে সেটাই তো যথেষ্ট, এর চেয়ে বেশি আর কি চাই? আছে, সে তুই বুঝবি না, মৃন্ময় বলল। হঠাৎই নিজের মনে যেন হাসলো, কেমন যেন একটা সেই হাসি। তারপর ওই আলো আঁধারির মধ্যে আচমকাই কোথায় যেন মিলিয়ে গেল। 2, রংলা পাহাড়টা দার্জিলিংয়ের মতো অত উঁচুতে নয়, অত জমজমাট আর বড়ও নয়, তবে ভারী শান্ত স্নিগ্ধ এক জায়গা। প্রকৃতি যেন উজাড় করে তার সব সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। চারিদিকে বড় বড় পাহাড়, তারই গায়ে গায়ে অ্যালবামে সাঁটানো ছবির মতো সব ঘরবাড়ি। শহরের ঠিক মাঝখানে গুম্ফাঘর, এর ঠিক ওপরের পাহাড়টাতেই সেই বিখ্যাত লাংফা মনাস্ট্রি। নিচেই শহরের মেইন মার্কেট, লোকে বলে থম্বা মার্কেট। মনাস্ট্রির প্রথম মঙ্ক থম্বা লামার নামে নাম দেওয়া। এই মার্কেটটা শেষ হলেই বাস স্ট্যান্ড। দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ির সঙ্গে সিকিম যাবারও গাড়ি পাওয়া যায়। বাস স্ট্যান্ডের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে সব হোটেল। এরই একটা হোটেলে আমি উঠেছি, হোটেল স্কাইলাইন ব্লু, 204 নম্বর ঘর। উঠেছি মানে সরকারি কাজেই এসেছি। এখানকার ট্রাইবালদের ওপরে একটা সার্ভে করতে এসেছি। আমাদের হোটেলটার লোকেশনটা কিন্তু একেবারেই ইউনিক। হোটেলের বাঁ পাশে একটা ঝর্ণা, মতিঝারি ঝর্ণা, লম্বা মতো পাহাড়টার গা বেয়ে নেমে এসে জঙ্গলের মধ্যে বেশ কিছুটা চলে হঠাৎই হোটেলটার খুব কাছ দিয়ে নিচের দিকে নেমে গেছে। ডান দিকটা কিছুটা ফাঁকা জমি, এই জমিটা পার হলেই বিরাট একটা খাদ খাড়াভাবে নিচে নেমে গেছে, মোটামুটি 1000 ফিট নিচে। ফট করে নিচের দিকে তাকালে মাথাটা ঘুরে ওঠে। তারও অনেক নিচে হিংলা নদী, যেমন খরস্রোতা তেমনই গভীর, এঁকে বেঁকে পাহাড়ের কোলে কোলে বয়ে যাচ্ছে। মতিঝারি ঝর্ণাটাও এইখানেই নদীটার সঙ্গে মিশে গিয়েছে। 1000 ফিট নিচে নেমে হঠাৎই একটা জলপ্রপাত সৃষ্টি করে ঝরঝর শব্দে আরও নিচে নদীর বুকে আছড়ে পড়ছে। ফরেন ডিপার্টমেন্টে ওখানে ঝর্ণাটাকে বাঁধ দিয়ে একটা ছোটোখাটো রিজার্ভারের মতো তৈরি করেছে। ভারী চমৎকার ব্যাপার। দুদিকে পাহাড় আর ঘন জঙ্গলের মাঝখানে পরিষ্কার সফেনো নীল জল, ঠিক যেন একরাশ ঘন কালো চুলের মধ্যে মুক্তোর দানা, সরু সিঁথির মতো ক্রমশ যেন এগিয়ে গিয়েছে। রিজার্ভারের পাশে বিরাট পাম্প হাউস, নিঃশব্দে রিজার্ভার থেকে জল তুলে প্রায় 1000 ফিট উপরে শহরের জল সরবরাহের জন্য পাঠাচ্ছে। রিজার্ভারের আশেপাশে অনেক জন্তু জানোয়ারদের দেখা মেলে। ওখানে অনেকগুলো সল্ট পিট রাখা আছে। পশুরা সব ওখানে নুন খেতে আসে, বিশেষ করে আসে হরিণ। ওরা সব নুন খেয়ে দল বেঁধে রিজার্ভারের জলে নামে। পাহাড়ের উঁচু চড়াই সত্ত্বেও মাঝে মাঝে ওখানে হাতির দলও এসে হাজির হয়। তবে ওরা যখন আসে তখন আশেপাশের গাছগুলোকে সব ভেঙে দিয়ে যায়। কখনো অবস্থা আয়ত্তের বাইরে চলে যায়, হাতিগুলো তখন দল বেঁধে পাম্প হাউসের এলাকার মধ্যে ঢুকে পড়ে। সে সময় পাম্প হাউসের রক্ষীরা আকাশের দিকে বন্দুক তুলে ফাঁকা আওয়াজ করে ওদের তাড়াবার ব্যবস্থা করে। আমি যখন নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছলাম তার অনেক আগেই বিকেলের আলো মুছে গিয়ে একরাশ জমাট বাঁধা অন্ধকারকে বুকে করে সন্ধ্যা নেমে এসেছে। ছিপছিপিয়ে বৃষ্টিও শুরু হয়েছে। একটা এলোমেলো হাওয়া বয়ে যাচ্ছে। হাতে ধরা ছাতাটাও ঠিকমতো রাখা যাচ্ছে না। সর্বাঙ্গ ভিজিয়ে দিয়ে ঠান্ডাটা অন্যদিকের চেয়ে অনেক বেশি হয়ে আমাকে যেন একেবারে জবু থবু করে দিচ্ছে। মৃন্ময় ওখানে পৌঁছে গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। ওকে যেন আজ আরও ছেলে মানুষ লাগছে। ওর চোখ মুখে এক আনন্দের দীপ্তি যেন ফুটে ফুটে বেরোচ্ছে। আমি মৃন্ময়কে দেখে হাসলাম, মৃন্ময়ও হাসলো। এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কী রে, কোনো অসুবিধা হয়নি তো? আমি উত্তর দিলাম, বললাম, না অসুবিধা আর কি, শুধু এই বৃষ্টি আর ঠান্ডা। আমি তো একবার ভাবলাম
আজ আর আসবো না, তোকে ফোন করে বলে দিই। কিন্তু পরক্ষণেই মনে হলো, তাই তো, তোর নম্বরটাই তো নেওয়া হয়নি। কিন্তু এদিকটা এত অন্ধকার কেন রে? কোথাও কোনো আলো জ্বলছে না, রাস্তায় একটা স্ট্রিট লাইটও নেই, বাড়ি ঘর লোকজন কিছুই তো চোখে পড়ছে না। ঠিক যেন এক নির্বান্ধব ভূতের রাজ্য। এর মধ্যে কোথায় থাকিস তুই? হ্যাঁ, জায়গাটা একটু বেশিই অন্ধকার, ফাঁকাও বটে। তবে আমি এখানে থাকি না, আরও মিনিট 10 সামনে যেতে হবে। ওখানে লোক পাবি, আলোও পাবি, আবার বৃষ্টিও থাকবে না। লোক আর আলোর কথা না হয় তুই বলতে পারিস, বৃষ্টি থাকবে না তুই বলিস কী করে? জানি বলেই বলি, আসলে প্রাকৃতিক দুর্যোগ আর অন্ধকার এই নিয়েই আমাদের বাস। আমরা ওদের ছাড়তে চাইলেও ওরা আমাদের ছাড়বে না। তবে প্রথমই যা একটু অসুবিধে হয়, পরে সব কিছুই অভ্যেস হয়ে যায়। আসলে কি জানিস, কলেজে পড়ার সময় থেকেই আমি প্রায় প্রতিদিনই একটা অদ্ভুত স্বপ্ন দেখতাম আমি যেন একটা জায়গায় গিয়েছি, জায়গাটায় অনেক বড় বড় পাহাড়, পাশেই একটা চা বাগান, কাছেই একটা ছোট্ট বস্তি, কাঠের বাড়ি, স্নিগ্ধ পরিবেশ। বস্তিতে সাধারণ সব মানুষ, বেশিরভাগই চা বাগানে কাজ করে, নিরুত্তাপ শান্ত জীবন। সেই জায়গাটাই আমাকে যেন ডাক দিত অহরহ, বলতো, মৃন্ময়, এইটাই তোমার জায়গা। যুগ যুগ ধরে তুমি এখানে তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে বাস করে গেছো, আজ কি করে একে ভুলে তুমি অন্য জায়গায় রয়েছো? এসো, চলে এসো, নিজের জায়গায় ফিরে এসো। স্বপ্নটা দেখার পর আমি কেমন যেন হয়ে যেতাম, সব কিছুকে অস্বীকার করার জন্য নাস্তিক সাজতাম, তোদের সঙ্গে তর্ক করতাম, আর তলে তলে জায়গাটাকে খুঁজে বেড়াতাম। তোরা আমাকে জিজ্ঞাসা করতিস কোথায় গিয়েছিলাম, আমি কোনো উত্তর দিতাম না। আসলে আমার কাছে দেবার মতো কোনো উত্তর ছিলই না। এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎই একদিন রংলা পাহাড়ে এসে উপস্থিত হলাম। এসেই যেন চমকে উঠলাম, অবাক হয়ে দেখলাম, এই তো সেই জায়গা যাকে আমি স্বপ্নে দেখি, এই তো সেই পমপম চা বাগান যেখানে আমি থাকতাম, এই তো সেই মানুষগুলো যারা আমার আত্মীয়, আমার বাবা মাও। তাহলে নিশ্চয়ই এইখানেই আছে কোথাও। ঠিক করলাম, ব্যাস, আর নয়। একবার যখন নিজের জায়গা খুঁজে পেয়েছি, তখন বাকি জীবনটা আর কোথাও নয়, এখানেই কাটিয়ে দেব। সেই মতো হোটেলে ফিরে এলাম, টাকা পয়সা সব মিটিয়ে দিলাম, বললাম কাল সকালেই আমি চেক আউট করে যাব। কিন্তু হায়, তখনও বুঝিনি সেই রাতের মধ্যেই আমার গোটা জীবনটাই পাল্টে যাবে, আমার সোনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু থাক, ও কথা এখন থাক। সামনে দেখ, আমরা পমপম বস্তিতে এসে পড়েছি। সত্যিই তাই। হঠাৎই লক্ষ্য করলাম আমরা যেন এক জমজমাট হাটের মধ্যে এসে পড়েছি। চারিদিকে কেমন যেন অন্ধকার অন্ধকার, আবার যেন ঠিক অন্ধকারও নয়। মেঘের আড়াল সরিয়ে এক ফালি চাঁদ আর তারাদের আলোতে মিলিয়ে মিশিয়ে সে এক আবছা জগৎ। অজস্র ছোট ছোট কাঠের বাড়ি, মাথায় টিনের চাল, লোকজনও প্রচুর, তারাও সব অস্পষ্ট ছায়া ছায়া, অথচ তাদের যেন চূড়ান্ত ব্যস্ততা। এক জায়গায় দরদাম করছে, জিনিস কিনছে, আবার ব্যাগ হাতে অন্য কারো কাছে গিয়ে দাঁড়াচ্ছে। ওদের মধ্যে একজন বুড়ো মতো লোক আমাদের দিকে এগিয়ে এলো। মেটে দুটো দুবলা পাতলা চেহারা, সর্বাঙ্গ একটা সাদা চাদরে মোড়া। লোকটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে রইল, যেন প্রায় পা থেকে মাথা পর্যন্ত জরিপ করলো। তারপর গম্ভীর মুখে মৃন্ময়কে জিজ্ঞাসা করলো, এর কথাই বলছিলিস বুঝি? এই তোর সেই বন্ধু? তবে কি একেই মেম্বার করে নিবি নাকি? না না, তা কেন করব? মৃন্ময় কেমন যেন ছটফট করে উঠল। ও এমনিই আমার সঙ্গে বেড়াতে এসেছে, তাছাড়া ওর এখনও অনেক কাজ বাকি রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, শুধু শুধু আমাদের এখানে ভর্তি হতে যাবে কেন? তাই? লোকটা বলল, যেন খুব বিরক্ত হলো। যাবার আগে বিরস গলায় বলে উঠল, ঠিক আছে, করিস না,
তবে এরপর যখন তোর মেম্বারশিপটা চলে যাবে তখন কিন্তু আমায় কিছু বলতে আসিস না। প্রচণ্ড অস্বস্তি নিয়েই প্রশ্ন করলাম, কিসের কি ভর্তির কথা বলছে রে মৃন্ময়? কিসেরই বা মেম্বারশিপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, একটু পরেই সব বুঝবি। আসলে সব জায়গাতেই তো ভর্তি হতে হয়, স্কুলে, কলেজে, ক্লাবে, সেটাই তো নিয়ম। আমাদের এই জায়গাটাও তার ব্যতিক্রম নয়। তবে আমাদের এখানে ওই নিয়মটার সঙ্গে আরও একটা নিয়ম জুড়ে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেককেই তার চেনাশোনার মধ্যে থেকে একজনকে মেম্বার করতে হয়, নইলে কিছুদিন পর তার মেম্বারশিপটা ক্যান্সেল হয়ে যায়, আবার তাকে পুরনো জগতে ফিরে যেতে হয়। কিন্তু ইদানিং কেউ আর নতুন মেম্বার করাতে চাইছে না, সবাই পার্থিব জগতেই ফিরে যেতে চাইছে। তাই তো এখানকার মেম্বারদের সংখ্যাও হু করে কমে যাচ্ছে। মেম্বার হওয়ার পর আমরা অবশ্য তাকে খুবই খাতির যত্ন করি, আমাদের এখানেই রেখে দিই, কোনো দিনই আর ফিরে যেতে দিই না। আমি এতদিন কাউকে মেম্বার করতে পারিনি, 10 বছর হয়ে গেছে। এর পরেও কাউকে মেম্বার করতে না পারলে আমার মেম্বারশিপটাই হয়তো একদিন ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এখানকার মেম্বারশিপ চলে গেলে আমি তা সহ্য করতে পারবো না। তাই তোকে দেখে প্রথমে ভেবেছিলাম তোকেই মেম্বার করে নিজের মেম্বারশিপটা বাঁচাবো, তোকে চিরকালের জন্য এখানে আটকে রাখবো। পরে মনে হলো না, বন্ধুর সঙ্গে সেটা করা ঠিক হবে না। পাছে কেউ জোর জবরদস্তি করে, সেই ভয়েই তো তোকে কাল নিয়ে আসিনি। মানে কি বলতে চাস কি তুই? কি করা ঠিক হবে না আর এখানে আটকে রাখবি মানে? তোরা কি গুন্ডা, কিডন্যাপার, নাকি অন্য কিছু? আমি চিৎকার করে উঠলাম। উত্তেজনায় উদ্বেগে এই ঠান্ডাটার মধ্যেও ঘেমে উঠেছি। মৃন্ময় বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পারল, একটু হাসলো, কেমন যেন রহস্যময় হাসি। বলল, তখন যে কথাটা শেষ করতে গিয়েও শেষ হয়নি, সেটা হলো পরদিন সকালে পমপম চা বাগানে আমার আর আসা হয়নি। সেদিন রাতেই এক প্রবল ভূমিকম্পে রংলা পাহাড়ের এই দিকটা পুরোটাই ধসে যায়, ধ্বংস হয়ে যায়। বাগানটারও আর কোনো অস্তিত্ব থাকে না, পুরো জনবসতিটাই মাটির তলায় চাপা পড়ে যায়। একজন মানুষও আর বাঁচেনি, শুধুমাত্র এখানকার গির্জার গম্বুজটা কোনো রকমে বেঁচে যায়। ঘটনাটা জানতে পেরে প্রবল হতাশা আর বেদনায় একেবারেই যেন ভেঙে পড়লাম। ভাবলাম এতদিন পর যদিও বা স্বপ্নের জগৎটাকে খুঁজে পেলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে একাত্ম হওয়ার কোনো সুযোগ পেলাম, তবুও তা হয়ে উঠল না। আমার সব উদ্যমই বিফলে গেল। তখন হঠাৎই কে যেন আমার মনের ভেতর কথা বলে উঠল, বলল, সে আবার কি? একাত্ম হওয়া হলো না মানে? একাত্ম হবার আর কি কোনো উপায় নেই? ওঠো, গম্বুজটার উপরে ওঠো, ওই তোমাকে ঠিক পথ বাতলে দেবে। সেই মতো অনেক চেষ্টা করে গম্বুজটার ওপরে উঠলাম। হ্যাঁ, ওখানে গিয়েই ঠিক পথটা খুঁজে পেলাম। গম্বুজটার ওপর থেকে ভূমিকম্পের জন্য সৃষ্টি হওয়া গভীর খাদে লাফিয়ে পড়লাম। বিদেহী হয়ে বিদেহী আত্মীয়দের সঙ্গে হারিয়ে যাওয়া জীবনটাকে আবার যেন ফিরে পেলাম। তার মানে? আমি চিৎকার করে উঠলাম। মৃন্ময়কে কি যেন একটা বলতে গেলাম, কিন্তু কাকে বলবো? কোথায় মৃন্ময়? কোথায় বা সেই বস্তি? চারিদিকে শুধু এক জমাট বাঁধা নিশুতি অন্ধকার। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, তাহলে নতুন নতুন গল্প, ঘটনা এগুলো নিয়ে আসতে আমারও ভালো লাগবে। আপনাদের সঙ্গে শেয়ার করতে খুবই আনন্দ পাবো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের অংশ হবেন। আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজ এই পর্যন্ত গল্প বলে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা।